হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা সিপিইউ শিডিউলিং এর ১ম লেকচারে বলেছিলাম যে এসজেএফ প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ২ টাই হইতে পারে। তো আমরা এখন এসজেএফ এর প্রিমিটিভটা মানে এসজেএফ এর নন প্রিমিটিভ পার্টটা দেখব। যে নন প্রিমিটিভে কিভাবে আমরা সিমুলেশনটা করতে পারি, মানে গ্যাং চার্টটা আর্ট করতে পারি। তো এখানে একটা কথা বলা দরকার। যেমন আমাদের যদি বলে শর্টেস্ট জব ফার্স্ট অথবা শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট, তাহলে আমাদের মাথায় কি আসবে? এসজেএফ এর নন প্রিমিটিভ। ঠিক আছে? যেমন এই এসজেএফ কে এটাও লেখা হয় যে শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট অথবা এসজেএফ। এখন এসজেএফটা মানে নন প্রিমিটিভ মানেটা কি এটা বুঝতে হবে। নন প্রিমিটিভ মানে হচ্ছে যে ধরো ও একটা কাজ শুরু করলো, ও যেটা শুরু করলো সেটা একদম শেষ করে ফেলবে, তারপরে অন্য কাজে যাবে, তার আগে ও অন্য কাজে যাবে না। তো এটা আমরা কিভাবে মনে করতে পারি? যেমন ধরো তোমার এক্স তোমাকে খেয়ে ছেড়ে দিছে, একবারে খেয়ে ছেড়ে দিছে, এইটাই হচ্ছে, এভাবে আমরা নন প্রিমিটিভটা মনে রাখতে পারি। আচ্ছা, জোকস এপার্ট, এখন আমরা এক্সাম্পলে আসি। তো দেখো আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখন এই এক্সাম্পলের একটা জিনিস দেখতে হবে। দেখো অ্যারাইভাল টাইম কিন্তু সেম এখানে আছে, এখানে অ্যারাইভাল টাইম সবগুলো 0। সো আসো গ্যাং চার্টটা প্রথমে আর্ট করা শুরু করি। সো অ্যারাইভাল টাইম যেহেতু 0, মানে কি আমাদের দেখো 0তে আমাদের কাছে সবগুলা প্রসেস, এই দেখো P1, P2, P3, P4, এই সবগুলা প্রসেস প্রথমে 0। তারপরে দেখো আমরা দেখব যে এই ডিউরেশনের মধ্যে সবচেয়ে কম কম ডিউরেশনের কে আছে। দেখো P4, এই ডিউরেশন হচ্ছে 3। আমরা কিন্তু এখানে অর্ডার কনসিডার করতেছি না আগে, আমরা কিন্তু ডিউরেশন কনসিডার করতেছি। এটা মনে রাখতে হবে। এসজেএফ এর নন প্রিমিটিভে আমরা শুরুতে কি কনসিডার করতেছি? ডিউরেশন। দেখো সবচেয়ে কম ডিউরেশন কার? P4 এর। তো আমরা লিখলাম, এ দেখো P4। আচ্ছা, এই যে এই লেখাটা একটু ঠিক হয়নি, এই লেখাটা এরকম উপরে থাকা লাগতো। আশা করি এতটুকু তোমরা বুঝে নিবা। P4, তো P4 এর ডিউরেশন কত? এই যে 3। দেখো তারপরে সবচেয়ে ছোট কে? P1। তো 6 3 9 9, এখানে হচ্ছে P1। তারপরে সবচেয়ে কম ডিউরেশন কার? 7 9 10 11 12 13 14 15 16, সো 16 এর উপরে থাকবে P3। তারপরে সবচেয়ে কম ডিউরেশন কার? দেখো তারপরে 8। তো 16 17 18 19 20 21 22 23 24, সো 24 এখানে থাকবে হচ্ছে P2। সো এই যে এসজেএফ নন প্রিমিটিভের উদাহরণ হচ্ছে এইটা। এখন এই যে আমরা আরেকটা উদাহরণ দেখব। এখন এখানে যদি আমাদের বলতো যে ওটার মতো, ওই যে এভারেজ অ্যারাইভাল টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম। এই যে এখানে এভারেজ অ্যারাইভাল টাইম হচ্ছে এই যে 1 2 3 4, এই চারটা যোগফল 4 দিয়ে ভাগ যাবে। আর টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে এই যে 1 2 3 4, এই চারটা যোগফলকে 4 দিয়ে ভাগ যাবে। এটা দেখো এসজেএফ এ এটা কখন করা যাচ্ছে? যখন অ্যারাইভাল টাইম 0। এসজেএফ এ এটা কখন করা যাচ্ছে? যখন অ্যারাইভাল টাইম 0। এই কথাটা আপাতত মনে রাখো। দেখো এই যে আরেকটা উদাহরণ দেওয়া আছে। তো আমি এটাও করাইতে চাচ্ছি কারণ এখানে একটা জিনিস শেখার আছে। দেখো আমাদের অ্যারাইভাল টাইম 0, মানে এই 0তে P1, P2, P3, P4, 0তে সবগুলো আছে। এখন দেখো ডিউরেশনের সবচেয়ে কম কে? এই যে P4 ও হচ্ছে 3, P1 ও 3। এখন আমরা কাকে নেব? যখন ডিউরেশন সেম তখন আমরা অর্ডারে আসব।
যখন ডিউরেশন সেম তখন আমরা কোথায় আসবো? অর্ডারে আসবো। সো অর্ডারে কি আগে আছে? P1 আছে। P1 এর অর্ডার হচ্ছে 1 আর P4 এর অর্ডার হচ্ছে 4। তো আমরা P1 কে আগে নিব। P1 এর ডিউরেশন কত? 3। তারপরে কি আছে? P4। যেহেতু এই যে এর ডিউরেশন হচ্ছে 3, তো এই যে P4 এর ডিউরেশন হচ্ছে 3 প্লাস 3 কত? 6। এখন তারপরে সবচেয়ে এই যে এই দুইটার পরে কে আছে? 7, ডিউরেশন 7। এখন P3, তাহলে 7 6 13, এখানে আসবে 13 আর এটা হবে P3। তারপরে আছে 8, P2, তো 13। 13 14 15 16 17 18 19 20 21 21, এটা হবে হচ্ছে P2। এখন দেখো, আমাদের যদি এভারেজ অ্যারাইভাল টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে বলে, এই যে এভারেজ অ্যারাইভাল টাইম কিভাবে শুরু হবে? এটা 0, 3, 6 এবং 13। এভারেজ অ্যারাইভাল টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে এটা 3, 6, 13, 21। এই যে এভারেজ অ্যারাইভাল টাইম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। এখন যখন অ্যারাইভাল টাইম 0, তখন এভাবে এভারেজ অ্যারাইভাল টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করা যায়। যখন এই যে এটা দেখো, এখানে অ্যারাইভাল টাইম কিন্তু সেম না। দেখো, এখানে অ্যারাইভাল টাইম সবগুলো 0 ছিল, এখানে অ্যারাইভাল টাইম সেম না। তো এখানে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম এই যে সূত্রের মাধ্যমে বের করতে হবে। এভাবে এই যে এখানে যেমন আমরা দেখেই বলে দিছি, এটার ক্ষেত্রে দেখে বলা যাবে না। তো যখন অ্যারাইভাল টাইম সেম থাকবে না, তখন দেখে টার্ন অ্যারাউন্ড টাইম বলা যাবে না, আমাদের এগুলো বের করতে হবে। এখন আমরা এই উদাহরণটা দেখি, এবং এই উদাহরণটা বোঝা ইম্পর্টেন্ট, এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে দেখো, আমাদের অ্যারাইভাল টাইম কোথায় থেকে শুরু হয়েছে? অ্যারাইভাল টাইম কিন্তু 1 দেওয়া আছে। এই যে 0, ধরো এই যে 1, তো 0 থেকে 1 পর্যন্ত কি ছিল? টাইডেল ছিল। তো আমাদের কাছে যখন অ্যারাইভাল টাইম যখন আমাদের 1, তখন আমাদের কতগুলো প্রসেস আছে? মনোযোগ দিয়ে শুনবা। যখন অ্যারাইভাল টাইম হচ্ছে 1, তখন আমাদের কতগুলো প্রসেস আছে? শুধু P1 আছে। এখন P1 এর ডিউরেশন কত? 7। তো আমরা P1 কে এক্সিকিউট করে দিব। এই দেখো, 7 প্লাস এই যে এই 1, 8, আর আমরা কাকে এক্সিকিউট করে দিলাম? P1 কে এক্সিকিউট করে দিলাম। এখন যখন আমাদের দেখো টাইম ডিউরেশন কত? 8। ঠিক আছে, টাইম ডিউরেশন 8 পর্যন্ত আমাদের কাছে কতগুলো প্রসেস আছে? দেখো, P1 তো অলরেডি আমাদের কাছে আছেই, P2 থেকে P5 পর্যন্ত সবগুলোই আছে, কারণ P5 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 5। আর আমাদের বর্তমানে আমরা কত টাইমে আছি? 8 টাইমে আছি। তো 8 টাইমের সময় আমাদের কাছে এই সবগুলো প্রসেস আছে। তো এখন এদের মধ্যে সবচেয়ে অ্যারাইভাল টাইম কম যার, আমরা তাকে এক্সিকিউট করে দিব। তো এখন এগুলোর মধ্যে সবচেয়ে ডিউরেশন কম যার, আমরা কিন্তু এই যে এখানেও ডিউরেশন কনসিডার করতেছিলাম, সবচেয়ে ডিউরেশন কম যার তাকে প্রথমে এক্সিকিউট করে দিব। এই ধরো ডিউরেশন, এই সবগুলোর মধ্যে ডিউরেশন কম কার? এই যে 1 এর। তো এইটার 1, 8 আর 1 9, আর এটা এটা কার ডিউরেশন? P3। তারপরে কে আছে? এই যে 2 আছে, 2 কে P4, তাহলে 9 আর 2 11, এটা হচ্ছে P4। তারপরে কে আছে? তারপরে আছে 5, সো 16, 11 আর 5 হচ্ছে 16, আর এই 5 ডিউরেশন কার? P2, সো P2।
তারপরে এর জায়গা কম। আচ্ছা, তারপরে ডিউরেশন কার তারপর ডিউরেশন একটাই বাকি 8, তো 16 আর 8 24, সো 24, আর এই 8 ডিউরেশন কার P5। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে এখানে গ্যাং চার্টটা কিভাবে হয়েছে। প্রথমে আমরা অ্যারাইভাল টাইম দেখছি, অ্যারাইভাল টাইম হিসাবে আমাদের কাছে কয়টা প্রসেস আছে সেটা হিসাব করছি। তারপরে আমরা ডিউরেশন প্রথমে ওইটুকু করছি, তারপরে আমরা ডিউরেশনে সবচেয়ে কম ডিউরেশন কার তাকে নিছি, তারপরে ওর চেয়ে একটু বেশি কে সেটা নিছি, তারপরে ওর চেয়ে একটু বেশি কে সেটা নিছি। যদি একটু বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা। এখন আমাদের কাছে তো এই যে প্রসেস, অ্যারাইভাল টাইম এবং ডিউরেশন আছে। এখন দেখো আমাদের এই তিনটা বের করতে বলবো, যে কমপ্লিট টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম। তো এই দেখো কমপ্লিট টাইমটা কিভাবে বের করে, তো এই যে কালার চেঞ্জ করে নেই। দেখো P1টা কখন কমপ্লিট হয়ে গেছে, যখন 8, এই দেখো এখানে P1 কমপ্লিট, সো 8। P2 কখন কমপ্লিট হয়েছে, এই দেখো যখন 16, এই প্রসেসটা কমপ্লিট হয়েছে 16। P3 যখন দেখো এই 9-এ P3 কমপ্লিট 9। P4 কততে কমপ্লিট 11, এই যে 11। আর P5 কত কমপ্লিট 24, এই যে 24। এখন দেখো টার্ন অ্যারাউন্ড টাইমটা কিভাবে বের করে, এই যে P1 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম যদি বের করি, দেখো কমপ্লিট টাইম, P1 এর কমপ্লিট টাইম কত 8 মাইনাস অ্যারাইভাল টাইম কত 1, 8 মাইনাস 1 ইকুয়াল 7। তো P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত 7। আর ওয়েটিং টাইমটা এখন বের করব, আবার এটাও P1 এর ক্ষেত্রে। ওয়েটিং টাইম বের করার সূত্র কি, টার্ন অ্যারাউন্ড টাইম। সো টার্ন টাইম হচ্ছে 7, আর ডিউরেশন কত এর ডিউরেশন হচ্ছে 7, এই যে ডিউরেশন 7, তো এটা হচ্ছে 0, ওয়েটিং টাইম হচ্ছে 0। তো এইভাবে আমরা বাকি কলামগুলো পূরণ করতে পারবো। তো এই যে এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখব, এই এক্সাম্পলটা শুধু গ্যাং চার্টটা দেখব। আমরা এক্সাম্পল বেশি দেখতেছি যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এখানে দেখো অ্যারাইভাল টাইম কিন্তু সেম না, সো এই যে এইটার মতো কাহিনী হবে, এইগুলোর মতো হবে, এটার মতো হবে না। আমাদের দেখো অ্যারাইভাল টাইম 0তে শুরু হলো। যখন অ্যারাইভাল টাইম 0 তখন আমাদের কাছে প্রসেস কয়টা আছে, একটাই প্রসেস আছে, ওটা হচ্ছে P4। এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, একটাই প্রসেস আছে P4। এখন আমরা P4 কে এক্সিকিউট করে দিব। P4 এর ডিউরেশন কত 6, 0 + 6 = 6 P4। যখন আমরা এক্সিকিউট করে দিলাম, এখন আমরা কত নাম্বার টাইমে আছি, দেখো আমরা এখন 6 সেকেন্ডে আছি। এখন 6 সেকেন্ডের ভিতরে আমাদের কাছে দেখো বাকি সবগুলা প্রসেস অ্যারাইভ হয়ে যাবে। তো এখন যখন আমরা 6 সেকেন্ডে আছি, আমাদের কাছে এই সবগুলা প্রসেস P1, P2, P3, P5, P4 সবগুলা আছে। এখন আমরা কি করব, আমাদের কাছে ওই মুহূর্তে যতগুলো প্রসেস থাকবে তাদের মধ্যে সবচেয়ে কম ডিউরেশন যার, তাকে আগে এক্সিকিউট করাবো। যদি এমন থাকতো, আমি বলি ধরো P6 আছে, এটা ধরো 7 আছে, আমরা কিন্তু 6তম সেকেন্ডে আছি, তখন আমরা এই যে P6 ধরো 7, এখানে 1 ধরো আছে, তখন আমরা এই যে 1 লেস ডিউরেশন, কিন্তু একে কাউন্ট করতাম না, কারণ আমরা 6 সেকেন্ডে যখন আছি তখন 7 সেকেন্ডে যে অ্যারাইভ হয় সে আমাদের কাছে নাই। এইটুকু জাস্ট বোঝানোর জন্য। তো P4 হচ্ছে 6, তারপরে সবচেয়ে কম ডিউরেশন কার, এই দেখো 1, তো দেখো 7 কে P3, তারপরে হচ্ছে, আচ্ছা এই যে একটা ভুল হইলো, আমরা এই ভুলটা করব না। দেখো এখানে আমাদের দুইজনের ডিউরেশন 1 আছে, এরও ডিউরেশন 1, এরও ডিউরেশন 1। তো আমরা এখানে কাকে নিব, যার অ্যারাইভাল টাইম কম তাকে নিব। তো আমরা কাকে পিক করব, P1 কে পিক করব। 1
এটা হবে হচ্ছে P1। তারপরে আবার ডিউরেশন কার কম এখন 1, তো এই যে P3, এখানে 1 লিখলাম কেন, এখানে 6 পরে 6 আর 1 7, 7 হবে এটা, আর 7 আর 1 এখানে 8 হবে, 8। তারপরে আমাদের এখন ডিউরেশন কম কার, 3, তো 8 আর 3 8 9 10 11, আর এটা কার ডিউরেশন P5। তারপরে 5, তো 11 আর 5 16, এটা কার ডিউরেশন P2। তো আশা করি আমরা গ্যাং চার্টটা এভাবে বুঝছি যে আমরা গ্যাং চার্টটা কিভাবে লিখতে হবে। এখন ধরো কমপ্লিট টাইম, যেটা এখানে বুঝাইলাম, এখানে আরেকবার দেখাই। দেখো P1টা কমপ্লিট কোথায় হয়ে গেছে, এই দেখো 7, 7-এ P1 কমপ্লিট হয়ে গেছে। P2 কমপ্লিট কোথায় হয়েছে, এই যে 16-এ। তারপরে P3 এই যে 8-এ কমপ্লিট হয়ে গেছে। তারপরে P4 এই যে 6-এ কমপ্লিট হয়ে গেছে। তারপরে P5 এই যে 11-এ কমপ্লিট করা হয়েছে, 11-এ কমপ্লিট হয়ে গেছে। এই যে এগুলো এখানে লেখা আছে। তো এসজেএফ এর তো এসজেএফ এর নন প্রিমিটিভ এই পর্যন্তই ছিল। তো এসজেএফ এর নন প্রিমিটিভ এই পর্যন্তই। পরের লেকচারে আমরা এসজেএফ এর প্রিমিটিভটা দেখব। সবাইকে ধন্যবাদ।